সুপ্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বিজিআইসি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। বাংলাদেশের রপ্তানি আমদানির সংকট মোকাবেলা করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। একই সাথে রেমিটেন্স খাতে অনেক প্রতিযোগিতা সত্ত্বেও খাত সংশ্লিষ্টরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেমিটেন্স আনার জন্য। এই নিয়ে আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি খান ব্রাদার্স গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তোফাইল কবির খান এবং সিএমজেডের কান্ট্রি ডিরেক্টর জনাব সরওয়ার জাহান চৌধুরীকে। জনাব খান তোফাইল কবির খান এবং জনাব সরওয়ার জাহান চৌধুরী, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি প্রথমে জনাব তোফাইল কবির খানের কাছে যেতে চাই। ইতিমধ্যে আমরা বলেছি যেটা বাংলাদেশ সরকার আমদানি রপ্তানি সংকট মোকাবেলা করার জন্য কাজ করে যাচ্ছে। আপনি একজন ব্যবসায়ী মানুষ এবং আপনি আমদানি রপ্তানির সাথে জড়িত। এই খাতে কি কি চ্যালেঞ্জগুলো আপনি দেখছেন? কোভিড সিচুয়েশনের পর থেকে যে আমাদের যে আমদানি রপ্তানি একটা বিশাল গ্রোথ ছিল বাংলাদেশে, সেটা তো আস্তে আস্তে দিন দিন কমেই যাচ্ছে। কমে যাওয়ার পরে ইউক্রেন যুদ্ধ আসলো। তারপরে ধরেন আমাদের যে সবচেয়ে বড় যে ডিফিসিয়েন্সিটা ক্রিয়েট ছিল, যে আমাদের ডলারের রেট ছিল 85 টাকা, এখন হলো 125 টাকা। সেই ক্ষেত্রে আমাদের আমদানি রপ্তানি, ধরুন বাংলাদেশ একটা আমদানি নির্ভর দেশ হিসেবে আমরা যতটুকু বুঝি, ম্যাক্সিমাম প্রোডাক্টই আমাদের এখানে আমদানি হয়ে আসে। আমি এক্সপোর্টের কথাটা পরে বলছি। দেখেন আমাদের ধরেন পেঁয়াজ, রসুন, আমাদের টেক্সটাইল, যত ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, সমস্ত কিছু, গম, ভুট্টা, সমস্ত কিছু আমাদের কিন্তু ইম্পোর্ট হয়ে আসতেছে। ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের ইম্পোর্ট বেস একটা কান্ট্রি। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এক্সপোর্টও আছে, যেমন আমরা আরএমজি একটা বড় সেক্টর আমাদের এক্সপোর্ট হয়। সেই ক্ষেত্রে আমাদের আমদানি করার ক্ষেত্রে আমাদের যে একটা বিশাল চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে হয়। আপনি যেমন গ্লোবাল স্ট্যাটিস্টিক্স যদি আপনাকে শেয়ার করি, সারা পৃথিবীতে কিন্তু একটা টিটি ট্রান্সফারের একটা বিশাল বিষয় রয়ে গেছে। যেমন আমি দিলাম এলসি ওপেন করা, এলসি গেল, এলসি কারেকশান হলো। হ্যাঁ, এগুলো নিয়ে একটা বিশাল ব্যাংক টু ব্যাংক একটা বিশাল প্রসিডিওর। এলসিতে যদি এইচএস কোড ভুল হয়, অথবা কোডের যদি একটা এই প্রোডাক্টের কোডের যদি একটা ভুল থাকে, তখন এইগুলো কারেকশান করতে। গ্লোবালি আপনি বিজনেসটা যে চলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে টিটি ট্রান্সফার হয়। আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যে একটা প্ল্যান আছে যে আমরা সর্বোচ্চ $5,000 টিটি করতে পারবো কোনো একটা প্রোডাক্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে। তা আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার হয়তো একটা ইমার্জেন্সি স্পেয়ার পার্টস আমার ইম্পোর্ট করতে হচ্ছে পৃথিবীর যে কোনো একটা কান্ট্রি, চায়না থেকে ধরেন। আমার এখানে দেখা যাচ্ছে যে এটা এই সাপ্লায়ার আমাকে বললো যে $5,700 তোমার লাগবে এই কথা। তা আমি কিন্তু এই $5,700 জন্য আমার একটা এলসি ওপেন করতে হচ্ছে। এলসি ওপেন করার ক্ষেত্রে আমাকে এখানে সুইফট চার্জ দিতে হচ্ছে, ইন্স্যুরেন্স চার্জ দিতে হচ্ছে, অনেকগুলো চার্জ এখানে ইনভলভ হয়েছে। তাহলে হচ্ছে কি আমাদের এখানে আমদানি খরচ একটু বেড়ে যাচ্ছে। তো এই গ্লোবাল কম্পিটিশনের যুগে সারা পৃথিবী যেখানে এখন একটু ইন্টারাপ্ট করি আপনাকে, আমদানি খরচ যেভাবে বেড়ে যাচ্ছে, রপ্তানির ক্ষেত্রে আমরা যেহেতু ডলার রেটটা বেশি, আমাদের এখানে যখন রপ্তানি করার ক্ষেত্রে আপনি যখন এক্সপোর্ট করতেছেন, তখন আপনি যে ডলারটি পাচ্ছেন বাংলাদেশে এসে সেটা তো বেশি টাকা পাচ্ছেন, সেইভাবে আপনাকে শ্রমিকদেরকে মজুরি দিতে হচ্ছে না ওই অনুপাতে। সেক্ষেত্রে কি রপ্তানির ক্ষেত্রে আপনি এটা সুবিধা পাচ্ছেন না? না, রপ্তানির ক্ষেত্রে সুবিধা হচ্ছে অবশ্যই আমাদের। আমি তো সেটা বলছি আপনাকে যে সেটা হলো যে আমদানি এবং রপ্তানি। এখন আমাদের রপ্তানির পরিমাণটা কোন জায়গায়? শুধু আরএমজি সেক্টরটাই তো আমাদের একটা বড় সেক্টর হিসাবে পরিচিত। আমাদের লেদার গুডস কিছুটা এক্সপোর্ট হয়, আমাদের জুট কিছুটা এক্সপোর্ট হয়, এবং আমাদের কিছু অযাচিত কিছু পণ্য আমাদের এক্সপোর্ট হয়, আমাদের চিংড়ি এক্সপোর্ট হয়। তো বাল্কটা হলো আমাদের টোটাল এক্সপোর্টের 80% হলো আমাদের আরএনজি সেক্টর। তো আরএনজি সেক্টরে কীভাবে এলসিগুলো হচ্ছে? ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে হচ্ছে। একটা মাস্টার এলসি আসলো, এটা ব্যাক টু ব্যাক গেলো, এখানে ব্যাংকের কমিশন এই সেই করে। আপনি যে মনে করছেন যে আমরা যে এই এক্সপোর্টের ক্ষেত্রে যে আমরা খুব বেশি ভালো অবস্থায় আছি, সেটা কিন্তু না। আমার কিন্তু ডলারটা ইম্পোর্ট করা হচ্ছে একটা রেটে। হ্যাঁ, আমি যে ডলারটা নিয়ে আসতেছি, এটা কিন্তু আমার যখন ব্যাংক পারচেস করতেছে, এটাকে আমার একটা রেট দিচ্ছে। যখন আমি এক্সপোর্ট করতেছি, ব্যাংক এখানে আমাকে $1 বাড়িয়ে দিচ্ছে। তো এখানে আমি ধরেন $1,00,000 আনলে কিন্তু আমার এখানে $1,00,000 শর্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা যে ভালো করছি না সেটা আমরা বলবো না,
কিন্তু তারপরও আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের যে টোটাল প্রসিডিউর যেটা আছে অন্যান্য দেশের ধরেন আপনি সিঙ্গাপুরে যান, আপনি চায়নাতে যান, অথবা অন্যান্য যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে যারা যে স্মুথলি বিজনেসটা অপারেশন করতে পারে, আমরা কিন্তু আমদানি রপ্তানি ক্ষেত্রে এতটা স্মুথ অপারেশন করতে পারছি আমরা না। স্মুথলি পারছি না কেন? এই অস্থিরতাটা কোথায়? এটা কি আপনি পলিটিক্যাল ইস্যুকে দায়ী করবেন বা অন্য কোথায়? সমস্যাটা কোথায়? আমরা সমস্যা স্মুথলি ধরেন করতে চাই। এগুলো নিয়ে তো ধরেন আনকাটে অনেক কথাবার্তা হচ্ছে। আমাদের যে ডুইং বিজনেসে আমরা কিন্তু এখনও গ্লোবাল পয়েন্টে ডুইং বিজনেসে আমরা কিন্তু একটা এখনও পয়েন্ট পাচ্ছি না। আমরা কিন্তু ধরেন এক্সপোর্ট হচ্ছে আমাদের ধরুন 42 বিলিয়ন 50 বিলিয়ন আমাদের টার্গেট করেছে আরএমজি সেক্টর যে আমরা এত এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার ক্ষেত্রে আমরা কি হচ্ছে এখানে আমরা যে পুরো যেটা এক্সপোর্ট হচ্ছে পুরোটা কি এক্সপোর্ট হচ্ছে? নো। এখানে দেখা যায় আমাদের এটার পাশাপাশি কিন্তু আমাদের 80% ইম্পোর্ট হয়ে যাচ্ছে, যেটা আমাদের এই আরএমজি সেক্টরে যেটা হয় আমাদের এখানে মার্জিন রাখতেছে শুধু 20%। 20%-এর ভিতরে আমাকে লেবার বিল দিতে হচ্ছে, ইলেকট্রিসিটি বিল দিতে হচ্ছে। আমাদের সর্বোচ্চ 80% কিন্তু আমাদের 70 থেকে 80% আমাদের ব্যাক টু ব্যাকে আবার এই টাকাটা আবার বাই ব্যাক করতেছে, চলে যাচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই এক্সপোর্টের যে বিষয়টা আছে বাংলাদেশে আমরা ভালো করছি। আপনি একটা জিনিস আমাদের প্রায় 500 মতো গার্মেন্টস এখন বন্ধ হয়ে যাচ্ছে টোটাল গ্লোবাল বিজনেস কম্পিটিশানে, এবং অন্যান্য দেশের যে একটা টোটাল স্ট্যাটিস্টিক্স আপনি যদি দেখেন, ভিয়েতনাম দেখেন, ফিলিপাইন দেখেন, এবং অন্যান্য দেশে যে আমাদের, এবং ইভেন দো আপনি আফ্রিকান দেশগুলো তো আমাদের আরএমজি সেক্টরের বিজনেসটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। আমরা কিন্তু একটা বিশাল গ্লোবাল বিজনেসে আমরা একটা চ্যালেঞ্জের মুখে আছি এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে। আশা করছি যে গভর্নমেন্ট নতুন, আমরা সবাই বলতেছি যে হ্যাঁ আমরা যদি নির্বাচন হইলে পরে আমাদের একটা ভালো সিচুয়েশন হবে। তা আমরা যে গত 5-7 বছর যাব এবং গত 14 বছর ভালো বিজনেস আমরা বলবো, কিন্তু গত 5-7 বছর কোভিড সিচুয়েশনের পরে আমাদের বিজনেস কিন্তু ডে বাই ডে ডিক্লাইন হচ্ছে। আমি আপনাকে ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দিই। আমাদের যে টোটাল যতগুলো বিজনেস হাউস আছে বাংলাদেশে এখন, যারা অপারেশনে আছেন, অনেকে তো চলে গেছেন, অনেকে আছেন, তারা কেউই কিন্তু স্মুথলি অপারেশন করতে পারছেন না। এবং আমি আপনাকে একটা কথা এনশিওর করতে যাই, আমরা এখন যারা বিজনেস অপারেশন আমরা বাংলাদেশে আছি, আমরা কেউই কিন্তু খুব ভালো অবস্থানে নেই। এবং আমাদের যারা গভর্নমেন্টে যারা আছে নীতি নির্ধারণে, তারা তো জানেন যে সারা ওয়ার্ল্ডের যে বিজনেসগুলো চলতেছে, কত প্রতিযোগিতামূলকভাবে বিজনেসগুলো অপারেশন হচ্ছে। আমরা কিন্তু সেই প্রতিযোগিতার লেভেলে যেতে হইলে আমাদেরকে অনেক কিছু সার্ভাইভ করতে, নতুন প্ল্যান নিতে হবে। হ্যাঁ, গভর্নমেন্টের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত এটা নিয়ে আপনার সাথে আবার কথা বলবো। এবং একই সাথে আপনি যেটা বলছেন এটা অবশ্যই অ্যালার্মিং যে 500 গার্মেন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে 1000 করে হলে 5 লাখ লোক বেকার হচ্ছে। এই বেকারত্বের কারণে কিন্তু বাংলাদেশের অর্থনীতির চাকায় বড় ধরনের একটা ইম্প্যাক্ট পড়বে। আমি একটু জনাব সরওয়ার জাহান চৌধুরীর কাছে যেতে চাই। আমি ওনার কথার সূত্র ধরে আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যদি 500 গার্মেন্টস বন্ধ হয়ে যায়, গড়ে 1000 লোক যদি বেকার হয়ে যায়, তাহলে 5 লক্ষ লোক বেকার হবে। 5 লক্ষ লোক যদি বেকার হয় তাহলে এটা বাংলাদেশের অর্থনীতির চাকায় বিরাট একটা ইম্প্যাক্ট পড়বে। আমাদের রেমিটেন্স খাতে বড় ধরনের একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। আপনি টেক্সটাইল খাতের সাথে জড়িত, টেক্সটাইল খাত অনেক বেশি কম্পিটিটিভ, এবং বিশ্বের বাজারে এই খাতকে ধরে রাখার জন্য বাংলাদেশ যাতে এই খাতটাকে ভালোভাবে ধরে রাখতে পারে, সেই জন্য করণীয় কি এবং কী কী চ্যালেঞ্জগুলো আপনি ফেস করছেন যদি একটু বলতেন। ধন্যবাদ। আজকে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, আমি গত 1 মাসে যতগুলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ভিজিট করেছি, বাইং হাউস ভিজিট করেছি, সবারই বিজনেস ডাউন আছে 30 to 40%। ইভেন দো কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি 50% অর্ডার লেসে আছে। এটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিগুলি অপারেশনে আছে, আর যেগুলি ক্লোজ হয়ে গেছে সেগুলি তো টোটালি ক্লোজ হয়ে গেছে। এখন যে অবস্থাটা হচ্ছে, এটা যে কারণটা আমরা 2-3টা কারণ আছে মেজর, সেটা আমার কাছে যেটা মনে হয়, প্রথমত ইউরোপীয় ইকোনমি কলাপস করেছে। আসলে তাদের ইকোনমি মন্দ অবস্থায় আছে। বায়াররা তাদের গার্মেন্টস কোয়ান্টিটি পারচেস যেটা আমাদের কাছ থেকে নিত, সেটা কোয়ান্টিটি কমে গেছে। সাপোজ মনে করেন একটা গার্মেন্টস 1 মিলিয়ন পিস সেটা এই সিজনে অর্ডার পেলো, তো 30% 40% কমে গেলে সেটা কিন্তু অনেক নিচে নেমে আসে। সো এটা টোটাল সাপ্লাই চেইনে কিন্তু এফেক্ট পড়ে। আর 2 নম্বর কারণ হচ্ছে আপনার গ্লোবাল যে বর্তমানে যুদ্ধ ভাব অবস্থাটা তৈরি হচ্ছে, বায়াররা কিন্তু একটু কনফিউজড আছে। তারা সেই রিস্ক নিতে চাচ্ছেন। আমরা জানি না আগামী 2 মাস পরে বিশ্ব পরিস্থিতি কোথায় কোন দিকে দাঁড়ায়। আর বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য লার্জেস্ট হাব, আমরা জানি
খুব ভালো এনভায়রনমেন্ট আছে, চিপ লেবার কস্ট আছে, এখানে বায়াররা কিন্তু আসতে চায়। কিন্তু আমাদের ইন্টারনাল কিছু প্রবলেম আছে, পলিটিক্যাল আনরেস্ট আছে, কমিউনিকেশনে কিছু প্রবলেম আছে। আপনার বায়াররা যখন আসে এয়ারপোর্ট, আমি একটু বলি, এয়ারপোর্টে যখন বায়াররা যখন ল্যান্ডিং করে, এরপর সেই ল্যান্ডিং করে তারা যখন বের হয়ে যায় হোটেল পর্যন্ত গেলে তাদের সেই প্রথমেই ট্রাফিক জ্যামের সেই যে তিক্ত অভিজ্ঞতাটা প্রথমেই তারা পেয়ে যায়। এরপর পরের দিন তখন যারা যখন ফ্যাক্টরি ভিজিটে যাবে তখন কিন্তু সেই দেখা যাচ্ছে, মনে করেন যে হোটেল রেডিসন থেকে আপনি গাজীপুরে একটা ফ্যাক্টরি ভিজিট করবেন, লেগে যাচ্ছে 2 ঘন্টা। বায়াররা কিন্তু এই সময়টা আসলে এই ট্রাফিক জ্যামে বসতে চায় না। আসলে দেখা যাচ্ছে সামটাইমস আমরা হেলিকপ্টারে করে বায়ারদেরকে নিয়ে যাই। আপনি টাইমকে যদি মানে দিয়ে ক্যালকুলেশন করা হয় তাহলে দেখা যাবে যে তার এখানে বিশাল একটা লস হয়ে যাচ্ছে। বিশাল, এবং তাদের মনে একটা নেগেটিভলি ইম্প্যাক্ট পড়ে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনও সেই রকম ডেভেলপমেন্ট হয়নি। ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু আপনার কমিউনিকেশন খুব ফাস্ট হতে হবে। তো এটা একটা বিষয়। তাছাড়া পোর্টগুলিতে অবস্থা, আমাদের ইম্পোর্টের যে মেটেরিয়ালস যেগুলি আসে পোর্ট, সিপোর্টে আসে ম্যাক্সিমাম, আর কিছু ইয়ার্ডে আসে, কিন্তু পোর্টগুলির অবস্থা কিন্তু খুব একটা সচল না। সো বায়াররা কিন্তু এই বিষয়গুলি নিয়ে থাকে। তারপরে মনে করেন যে প্রতিদিনই রাস্তাঘাটে বিভিন্ন রকম আন্দোলন, আনরেস্ট, অনেক কিছু হচ্ছে, অনিশ্চয়তায় থাকে তারা। সো ওভারঅল এই বিষয়গুলি মিলে বায়াররা একটু এতে আছে, আমাদের অর্ডার কম হচ্ছে। আর ডেফিনেটলি এটা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির টোটাল এতে অর্থনীতির এবং সেই আউটকামে এটা নেগেটিভলি একটা ইম্প্যাক্ট করছে, এবং সেটা আমাদের বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। এটা ধন্যবাদ। বেকারত্বের হার অবশ্যই বাড়ছে, এবং যদি এইভাবে বায়াররা মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের যে কম্পিটিটিভ মার্কেট, সাথে যে ভিয়েতনাম, ইন্ডিয়া, চায়না, তারা যে আছে, কম্বোডিয়া, তারা যে আছে, তাদের সাথে যদি আমরা কম্পিটিশন করতে না পারি তাহলে আমরা অর্থনৈতিকভাবে অনেক বড় ক্ষতিগ্রস্ত হব। আমাদের এটা রেমিটেন্স খাতে অনেক বড় ধরনের আমরা ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। জনাব তোফায়েল কবির খান, আপনি যদি এই বিষয়টা শেয়ার করতেন যে আসলে এখান থেকে পরিত্রাণের উপায় কি, কীভাবে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি? যেখানে আমি এই ভাইয়ের যে কথার শুরুতে দিয়ে, আমাদের যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রির যারা পরিচালনা হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম ফেব্রিক্সটা ইম্পোর্ট হয়ে আসতেছে। আমাদের অনেকগুলো স্পিনিং মিল বাংলাদেশে হয়েছে, আমাদের পুরো স্পিনিং মিলটা চলতেছে টোটাল ইম্পোর্ট, তুলা ইম্পোর্টের মাধ্যমে। সে এখন দেখেন আপনি প্রত্যেকটা এই স্পিনিং মিলের অবস্থা দেখেন, প্রত্যেকে একটা লুজিং কনসার্ন হিসেবে দাঁড়াচ্ছে। আস্তে আস্তে হচ্ছে কি, বিজনেসটা আমাদের স্কুইচ হয়ে যাচ্ছে, এই যে একটা পিরামিডের মতন এইভাবে আস্তে আস্তে এই হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো তো আমাদেরকে অবশ্যই নতুন গভর্নমেন্ট এসে এগুলোকে ফোরকাস্ট করে হাউ টু ওভারকাম করে আমাদেরকে বিজনেস, কারণ এত বড় একটা জনবহুল দেশ, 18 কোটি লোক, এখানে আমাদের লেবার কস্ট আমরা বলছি যে কম হচ্ছে, কিন্তু আপনি একটা দেখেন পৃথিবীর অন্যান্য দেখে ব্যাংক ইন্টারেস্ট কত, আমার তো 14 থেকে 14.5% ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট দিতে হচ্ছে। তা আমরা যে এই যে ডলারের রেট, এক্সচেঞ্জ রেট, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাংক ইন্টারেস্ট, অপারেশনাল কস্ট, আমরা গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎ পাচ্ছি না, গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে 300%, আমরা কীভাবে একটা ইন্ডাস্ট্রি অপারেশন করব? আমরা কি বিজনেস করে কি পুরোটাই লাভ করতে হয়? আমরা তো অনেকেই দেখা যাচ্ছে যে এখন বিজনেস সাস্টেন করার জন্য যাদের যে ল্যান্ড ছিল অথবা অন্যান্য জিনিস বিক্রি করে বিজনেসটাকে অপারেশন রাখতেছে ফিউচারের আশায়। তা আমরা তো আশা করছি যে আমরা আশা নিয়েই আমরা বেঁচে আছি, কিন্তু গ্লোবাল বিজনেসে যে কম্পিটিশনগুলো আছে সেগুলো যে কমপ্লাই করতে হলে আমাদেরকে অবশ্যই অনেকগুলো ইন্ডেক্স এগুলো মনিটরিং করে গভর্নমেন্টকে একটা প্রিসাইজ একটা ডিসিশন দিতে হবে যে আমাদের বিজনেসগুলো অপারেশন করতে হলে এইভাবে করতে। শুধু আমাদের শুধু আরএমজি সেক্টর, আজিম সেক্টর, আর আবার আমাদের দেখা যাচ্ছে এক্সপোর্টটাকে মাল্টিফাংশন করা যায় কিনা, আমাদের ভেজিটেবল এক্সপোর্ট আছে, অন্য যে শিম্প এক্সপোর্ট আছে, সবগুলো এক্সপোর্টটাকে আমরা ডাইভার্সিফাইড করে দিলাম। আর ইম্পোর্ট তো ধরেন আমাদের গাড়ি থেকে দৌড়ে আমাদের যত রকমের প্রোডাক্ট আছে আমাদের ম্যাক্সিমামটাই হলো ইম্পোর্ট বেজ। আমাদের কিছু সবজি এবং কিছু ধরেন আমাদের দেখা যাচ্ছে যে গতকালকে আমি একটা স্ট্যাটিস্টিক্স দিলাম যে আমরা যে সরিষার তেল আমরা যে ইউজ করি, সরিষার তেল যে সারা বাংলাদেশে যে সারা বছর যে সরিষার তেল যেটা প্রোডাকশন হয়, আমাদের সারা দেশে যে ক্রপসটা হয়, এটা শুধু 1 মাসের সরিষা আমরা প্রোডাকশান করতে পারি। আর 11 মাসের সরিষার যে সরিষার তেলটা লাগে এটা পুরোটা ইম্পোর্ট হয়ে আসে সারা পৃথিবীতে। আপনি ইয়া থেকে আসে, ইউক্রেন থেকে আসে, ইউক্রেন থেকে আসতে পারতেছে না ওয়ার্ল্ড যুদ্ধের জন্য। আপনার কানাডার কস্টিং অনেক বেশি। তা আমরা দেখা যাচ্ছে যে এই যে একটা প্রোডাক্ট দিয়ে আমি একটা এক্সাম্পল দিলাম, এই যে সরিষার তেলটা যেটা আমরা ইউজ করতেছি, তা আমাদের প্রতিটাই বিষয়ই কিন্তু আমরা যেহেতু একটা ইম্পোর্ট। আরেকটা যদি আপনি ছোট্ট করে বলছিলেন রেমিটেন্সের যে বিষয়, আমাদের মেইন এখন ইকোনমিক স্ট্রেংথ হলো রেমিটেন্স যোদ্ধা।
ঠিক আছে, প্রতি 10 দিন পর পর বাংলাদেশ ব্যাংক একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছে যে আমাদের এই 7 দিনে 112 কোটি ডলার আমাদের অ্যাকাউন্টসে ঢুকছে, দ্যাট ইজ 10,000 থেকে 12,000 কোটি টাকা। এই রেমিটেন্স গত 18 মাসে যে আমাদের একটা বিশাল ডিজাস্টার হয়ে গেল, যে আমাদের কতগুলো লোক এক্সপোর্ট হলো বাংলাদেশ থেকে, সারা পৃথিবী আমাদের কাছ থেকে লোক নিচ্ছে না। আপনি দুবাইয়ের এক্সপোর্ট বন্ধ, রেমিটেন্স লোক যাচ্ছে না। তো যাইলে পরে দেখা লোকগুলো যাওয়ার পরেই তো ওরা কাজ করেই তো দেশের বাবা মার জন্য টাকা পাঠায়, ভাই বোনের জন্য টাকা পাঠায়, এটা আমাদের ইকোনমিতে একটা ইম্প্যাক্ট পড়ে। তো এখানেও আমরা অনেকটা এই আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছি। গ্লোবাল কানেকশানটাকে এটাকে আরও বিল্ড আপ করে আমাদেরকে এই জায়গাটাকে রেমিটেন্সটা যদি আমরা ফরেন রেমিটেন্সটা যদি ব্যাপকভাবে আমরা আনতে পারি, তখন এইটাও আমাদের একটা ইকোনমিতে একটা প্লাস পয়েন্ট হবে। তবে আমি একটা জিনিস আপনাকে আমি একটা ইনফরমেশান দিই, সারা পৃথিবী যে আমাদের যে রেমিটেন্সগুলো আসে, ধরুন ইউরোপ থেকে আমাদের তেমন রেমিটেন্স আসে না, আমেরিকা, USA, কানাডা, অস্ট্রেলিয়া, আমাদের 80 থেকে 90% রেমিটেন্স আছে মালয়েশিয়া, মিডল ইস্ট, এই কান্ট্রিগুলো থেকে আমাদের রেমিটেন্সটা আছে। এবং এটা হলো প্রত্যেকে আমাদের লেবার শ্রেণীর জন্য, এবং এরাই আমাদের ইকোনমিটাকে অনেক স্ট্রং করে রাখছে এই মুহূর্তে। যদি আমরা মনে করি যে এই ডলারগুলো আসার ফলে আমরা আঙ্কার যে পেমেন্টগুলো হচ্ছে, আমরা এই পেমেন্টগুলো করতে পারতেছি, নতুবা আমরা আরও বেশি একটা ডিজাস্টার। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের দেশে যে বিষয়গুলো আগে ঘটে গেছে, যেমন আমাদের এই 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে আমরা শুনছি গভর্নমেন্ট বলছে পাচার হয়ে গেছে। এই টাকাটা যদি আমাদের থাকতো, আমাদের যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইতো, আমাদের কর্মসংস্থানের সুযোগ হতো, তাহলে দেখা যায় যে ভাই যে কথা বলেন, আমাদের যে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যায়, আপনি বলেন 5 লক্ষ লোকের যে তারা বেকার হয়ে যাচ্ছে। আমাদের দেখেন, আমাদের যে এখন একটা হায়ার স্টাডির একটা বিষয় চলতেছে, আমাদের প্রায় 120টার মতন প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক প্রায় 64টা ইউনিভার্সিটি। এই যে লোকগুলো যে আমাদের অনার্স মাস্টার্স করে বের হচ্ছে, এদের কর্মসংস্থান কোথায়? কর্মসংস্থান হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না। আর কর্মসংস্থানটা যদি হাই লেভেল কর্মসংস্থান তো খুবই কঠিন হচ্ছে। হ্যাঁ, লেবার শ্রেণী কিছুটা আমাদের আছে, কিন্তু লেবারগুলো যদি আমাদের এই ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যায়, তাহলে আমরা এই সেক্টরটা তো আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নতুন গভর্নমেন্ট এসে একটা সমস্ত ব্যবসায়ীদেরকে এবং সমস্ত পেশার লোকজনকে নিয়ে একটা সেমিনার করে, ওরিয়েন্টেশন করে, আমাদের প্রতিটা প্রবলেমগুলো সিগমেন্টেশন করে, আইডেন্টিফাইড করে আমাদেরকে কিভাবে সলভ করা যায়, এবং সারা পৃথিবীর স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা কিভাবে ভালো করতে পারি। কারণ এখন তো হলো পৃথিবীটা হলো একটা গ্লোবালাইজেশনের যুগ। আমেরিকাতে 1 মিনিট আগে কী হচ্ছে আমি বাংলাদেশ ব্যাংকে বসে দেখতে পারছি। এই ইলন মাস্ক কি ডিসিশন নিল, আমি 1 মিনিটে এটা দেখে ফেলতে পারছি। তো সেইগুলো আমরা বিবেচনা করে আমাদেরকে তো আগায় যেতে হবে। আরেকটা সবচেয়ে বড় আমাদের দেশের যে একটা অ্যালার্মিং সিচুয়েশন হচ্ছে, আমাদের যে এই জনশক্তি, যে আমাদের যে মেধা পাচার হয়ে যাচ্ছে। ভালো ভালো যারা দেশটাকে রেস্কিউ করবে, মেধা দিবে, এবং ভালো ভালো কাজের যে লোকগুলো আছে, এরা কিন্তু সবাই চলে যাচ্ছে দেশের বাইরে থেকে। আমাদের এই পলিটিক্যাল আনরেস্ট, আমাদের একটা আনসার্টেনিটি সবার ভিতরে একটা, দেখবেন যে আমাদের যে জিনিসগুলো কাজ করতেছে, হতাশা, এবং কারোর কোনো সেফটি সিকিউরিটি নেই। হ্যাঁ, হঠাৎ করে আমার মন চাইলো আমি আপনাকে শেষ করে ফেললাম, এখানে কোনো সেফটি সিকিউরিটি, গভর্নমেন্ট এই বিষয়ে কোনো প্রোটেকশন নিচ্ছে না, আগেও নিচ্ছিল না, এখনও নিচ্ছে না। তো এইভাবে তো একটা দেশ চলতে পারে না। তবে জনাব সরওয়ার জাহান চৌধুরী, এই যে পোশাক খাতে এই যে অস্থিরতা, পলিটিক্যাল আনরেস্ট, আনসার্টেনিটি যে বিষয়গুলো উঠে আসছে, সেগুলোকে আমাদের তো কোনো না কোনোভাবে মোকাবেলা করেই কিন্তু মার্কেটে টিকে থাকতে হবে। সেক্ষেত্রে আপনার সাজেশন কি, আমরা কীভাবে এটাকে মোকাবেলা করতে পারি? ধন্যবাদ। প্রথমে আমি যেটা মনে করি, দেশের পলিটিক্যাল যে অবস্থাটা আছে, এটাকে একটা স্টেবল অবস্থায় থাকতে হবে, যাতে বায়াররা নির্বিঘ্নে আসতে পারে এবং যেতে পারে, তাদের মুভমেন্টটা যেন সেফ সিকিউর থাকে। নাম্বার 2 হচ্ছে গার্মেন্টসগুলিতে যেন কোনো রকম আনরেস্ট না থাকে, ওয়ার্কাররা যাতে কোনো আন্দোলনে না যায়, কোনো গার্মেন্টস যেন শ্রমিক অসন্তোষের জন্য যাতে বা অন্য কোনো ইন্ধনের জন্য যাতে কোনো গার্মেন্টস বন্ধ না হয়। এই দুইটা জিনিস ফার্স্টে কনফার্ম করতে হবে। নাম্বার 2 হচ্ছে বায়ারদের কিছু বিষয় আছে, তারা অন টাইম ডেলিভারি চায়, কোয়ালিটিফুল প্রোডাক্ট চায়। ঠিক আছে, তো অন টাইম ডেলিভারি করতে হলে আপনার কিন্তু পোর্টগুলিকে, আমি বারবার এটাকে বলি যে গার্মেন্টসের 80% ম্যাটেরিয়ালস ইম্পোর্ট হচ্ছে। তো পোর্ট যদি সচল না থাকে, একটা গুডস আপনার চায়না থেকে বাংলাদেশে আসতে 12 থেকে 14 দিন শিপে লাগছে, আরও 12 থেকে 14 দিন চলে যাচ্ছে আপনার সেই রিলিজ কাস্টম প্রসেসে। তো অ্যাবাউট 25 to 28 ডেজ, সেটা একটা বিশাল একটা লং টাইম। তো এটাকে মিনিমাইজ করে উইদিন 15 ডেজে আনতে হবে টোটাল প্রসিডিউরটা। তাহলে আপনি মনে করেন যে টাইম সেভ করতে পারবেন, এবং গার্মেন্টসের যে সাপ্লাই চেইনটা
কন্টিনিউ থাকতে হবে, আর বাইরেদেরকে মোটিভেট করতে হবে। আর সবচেয়ে বড় কথা, নতুন ইনভেস্টমেন্টের বিষয়ে বলি, বা যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলি এখন বাংলাদেশে আছে, কন্টিনিউ করতে হলে আমাকে সুবিধা দিতে হবে, গ্যাস এবং বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সাপ্লাই দিতে হবে। এবং নিউ ইনভেস্টর যারা আসবে, প্রথমেই আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, প্রথমেই যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা কিন্তু গ্যাস এবং বিদ্যুতের কনফার্মেশনটা দিতে পারি না। আপনার শুধুমাত্র ইপিজেডগুলিতে এই সুবিধাটা আছে, আউটসাইড ইপিজেড কোনো এই ধরনের নিশ্চয়তা নেই। সো গ্যাস এবং বিদ্যুতের সেই ফেসিলিটিসটা গভর্নমেন্টকে কনফার্ম করতে হবে, এবং গভর্নমেন্ট যে এজেন্সি আছে, বিডা, বেজা, বেবজা, হ্যাঁ, ইকোনমিক জোনগুলিতে আছে, এখানকার যারা ম্যানেজমেন্টের দায়িত্বে যারা থাকবেন, তারা যেন ইনভেস্টরদেরকে খুব মোটিভেট করেন, মানে টু বি সিরিয়াস হন এবং সিনসিয়ার হন, কোর্ডিয়াল হন, এবং যখন যে দেশের ইনভেস্টররা আসছে তাদের সেই কালচার, মন মানসিকতা বুঝে ইনভেস্টরদেরকে যেন ধরে রাখেন এবং ইনভেস্টমেন্ট করার জন্য যেন সেরকম একটা পরিবেশ দিতে পারেন। অনেক ক্ষেত্রে বাইরেরা আসে, ইনভেস্টররা আসে আমাদের দেশে, কিন্তু পরবর্তীতে তারা একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে যায়। কারাপশন আছে, নানা রকম মিসকোঅপারেশন আছে, আপনি জানেন, সবকিছু বলা যায় আপনি না। কাস্টম জটিলতার কথা বলছিলেন যে আমাদের রপ্তানি আমদানির ক্ষেত্রে এই জটিলতা আছে। কাস্টম জটিলতা, ওখানে কি কি জটিলতাগুলো ফেস করে থাকেন? কাস্টম জটিলতা প্রথমেই যেটা হয়, আপনার যখন কাস্টমসের যে ক্যাপাসিটি, হ্যান্ডেলিং ক্যাপাসিটি, যখন একটা শিপ যখন আউটারে আসে, সেখানে দেখা যাচ্ছে যে অ্যাভারেজ একটা জ্যামিং সিস্টেম থাকে। একটা শিপ দেখা যাচ্ছে আউটারে 7 দিন, 8 দিন, 10 দিন এখানে থাকে। এখানেও আবার স্পিড মানি বলে একটা কথা আছে, আমরা শুনি, যে এখানে হয়তো কিছু টাকা পয়সা দিলে সেটা একটু তাড়াতাড়ি চলে আসে। তো একটা শিপ চিটাগাংয়ে পোর্টে আসার পরে 7 দিন, 8 দিন, 10 দিন যদি আউটারে থাকে, তাহলে মনে করেন যে দেখা যাচ্ছে আসতে 10 দিন, আরও আউটারে আরও 10 দিন। তো দেখা যাচ্ছে যে এটাকে সচল করতে হবে। সেটা আউটারে একটা জাহাজ 3 দিনের বেশি, যদিও গভর্নমেন্ট অনেক রুলস করছেন, অনেক ট্রাই করছেন, কিন্তু তারপরেও বেলা শেষে এখন অনেক সময় আমরা যতটুকু এক্সপেক্ট করি। জি জি ভাই, যে কথাটা বললেন, আমাদের যে এই যে ভেসেলের যে একটা, আপনি সিঙ্গাপুরের সিঙ্গাপুরে তো হলো 48 আওয়ার্সের মধ্যে একটা শিপ পুরা খালাস হয়ে যায়। ইভেন তো শ্রীলঙ্কাতে আপনার অনলি ফর 60 আওয়ার্সের ভিতরে একটা জাহাজ আসার পরে টোটাল অপারেশন করে তারা চলে যায়। আমাদের এখানে আসার পরে যে ওই যে অনেকগুলো ব্যারিয়ার থাকে, আউটারে অ্যাঙ্করে থাকে, এখান থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছে না, জাহাজটা ডুববে কিনা 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, যার ফলে দেখা যায় যে আমাদের শিপিং কষ্ট অনেক বেশি বেড়ে যায়। যে বাংলাদেশের জাহাজ কতদিন লাগে আমাদের টোটাল একটা শিপে আসলে 14 দিন হলো লিড টাইম, আইএমওর কনভেনশন অনুযায়ী ইন্টারন্যাশনাল 14 দিন লিড টাইম। আমাদের 14 দিন থাকে না, অনেক ক্ষেত্রে 16 দিন হয়ে যায়, 18 দিন। একদিনের জন্য আমাদের $24,000 ফাইন দিতে হয়, যার জন্য গ্লোবাল শিপিং যারা আছে তারাও বাংলাদেশের জাহাজ দেওয়ার জন্য, যদিও জাহাজ দেয়, তারা কি করে কন্টেনারের চার্জ বাড়ায় দেয়, $50, $100, $200। থ্যাংক ইউ, সরি আমি এই সমস্যার সমাধান করতে না পারলে আসলে আমরা দেশকে কোনোভাবে এগিয়ে নিতে পারবো না। জনাব সরওয়ার জাহান চৌধুরী এবং জনাব তোফায়েল কবির খান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি জিটিভির বিজনেস এ টু জেড অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বিজিআইসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিটিভির সাথে থাকবেন।